নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের যে বিষয়বস্তু সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি, এই বিষয়বস্তু সম্পর্কে আজকে কোনো রকমের ইচ্ছা ছিল না আমার, কিন্তু চারিদিকে একই খবর এই কানের সামনে বারংবার কিন্তু বেজেই চলেছে ঘন্টার মতো। অতএব এই বিষয়ে আলোচনা না করে কিন্তু পারলাম না। হয়তো ওই পারের বন্ধুরা এই বিষয়বস্তু সম্পর্কে হয়তো কিছুটা মনে হতেও পারে যে আমরা আহত হলাম, কিন্তু সত্যি বলতে কি কিছু করার নেই। আপনাদের আহত করার উদ্দেশ্য এটা কিন্তু নয়। আমি সম্পূর্ণ সত্য কথা বলবো। যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর মধ্যে সম্পূর্ণ সত্য আমি উদযাপন করব। আশা করছি আপনারা কোনো রকম ভাবে কিন্তু আহত হবেন না। আর এই ইউনিশ সরকার চাচ্ছেন সেই পাকিস্তানকে আবার টেনে আনতে, পাকিস্তানের সাহায্য নিতে হবে। যে পাকিস্তানকে 1971 সালে যুদ্ধে হারিয়ে তাদের আত্মসমর্পণ করাতে বাধ্য হয়েছিল, যেখানে বড় ভূমিকা পালন করেছিল এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ যদি সেই দিনে পাশে না দাঁড়াতো বাংলাদেশের, এখানে একটা উর্দু রাষ্ট্র তৈরি হয়ে যেত। ভারতবর্ষের সমস্ত বাঙালি মুছে যেত। এইটা কি মানতে পারছে না? আবার সেই উর্দু রাষ্ট্র কি গড়ার জন্য তৈরি হচ্ছে ইউনিশ সরকার? জানি না এই ইউনিশ সরকারের মাথায় কি ঘুরছে। তো জেনে রাখুন, এইভাবে যদি সেই পাকিস্তানকে যদি আবার আহ্বান করা হয় আপনাদের বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে। জানি না এই মোহাম্মদ ইউনূস ভারতবর্ষের সমস্ত পণ্য কেন বর্জন করতে চাচ্ছেন, সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তবে এই কথা একটু হিন্টস পাচ্ছি যে ভারতবর্ষের সমস্ত পণ্য আস্তে আস্তে নাকি বর্জন করবে। তাহলে বর্জন যদি করেন, তাহলে কোথা থেকে মাল মেটেরিয়াল, এই জিনিসপত্রগুলো আসবে? সম্ভবত চীন থেকে কিনবে, নইলে মিশর থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে এই পণ্যগুলো আনবে। তবে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে। জানি না এই ভারতবর্ষ ওদের কি ক্ষতি করেছে। এইটা কিন্তু সঠিক নয়। আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। উন্নতির শিখরে কিন্তু আপনারা উঠছিলেন যখন শেখ হাসিনা সরকার আপনাদের প্রধানমন্ত্রী রূপে ছিল। তখন কিন্তু ভালোই কিন্তু উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু এখন আপনারা নিজেই দেখুন আপনাদের দেশের জিনিসপত্রের দাম কেমন। বুঝতে পারছেন তো কি অবস্থা চলে এসেছে? যেই দিন দেখবেন আপনাদের আয় আর ব্যয় এক হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনাদের দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। মানুষে মানুষে মারামারি লেগে যাবে, কাড়াকাড়ি লাগবে। সেই দিনে কিন্তু আপনাদের দেশ বিক্রি হয়ে যাবে, যেমনটি হয়েছিল শ্রীলঙ্কায়। মনে রাখুন, সেই জন্য এখনো সময় আছে, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। আমাদের ভারতবর্ষ অর্থনীতিতে কিন্তু অনেক উপরে চলে গেছে, সেই তুলনায় বাংলাদেশ কিন্তু ডুবে যাচ্ছে। তাই এখনো সময় আছে, আপনারা সঠিক সিদ্ধান্তে উপনীত হন এবং এই ইউনিশ সরকার যে কাজগুলো করে চলেছে তার নিন্দা আপনারা জানাতে শিখুন, এবং যেখানে যেখানে ভুল করছে সেইটা আপনারা বলতে শিখুন। অন্তত আপনারা বুঝতে শিখুন যে এই ইউনিশ সরকার কি করতে চলেছে, কোন পথে যেতে চলেছে, কোন কোন দেশকে ওরা আহ্বান করবেন। অবশেষে কি পাকিস্তানকে আবার আপনাদের মসনদে বসাতে চাচ্ছেন? সেই পথই কি খোলা রাখতে চাচ্ছেন? আপনারা ভালো করে বুঝুন, তার বিরোধিতা কিন্তু আপনারা করুন। আমি মানছি হাসিনা সরকারেরও কিন্তু দোষ ছিল। যদি কোটা সিস্টেমটা উনি আগে থেকেই মেনে নিতেন, এত বড় কিন্তু গন্ডগোল হতো না। যখনই এই আন্দোলনটা হচ্ছিল, তখন কিন্তু হাসিনা সরকারও বুঝতে পেরেছিল এই যে এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনের পিছনে কেউ না কেউ আছে।
এখন সঠিকভাবেই তাই বোঝা যাচ্ছে কোনো রাষ্ট্রের কিন্তু এখানে বড় একটা হাত ছিল, সেটা পাকিস্তান বলুন আর চীন বলুন। এরা কিন্তু পিছনে থেকে এই আন্দোলনে মদদ দিয়েছে, যার জেরে এই হাসিনা সরকারকে পালাতে বাধ্য করা হয়েছে। এই বাংলা ভাষাকে আপন করার জন্য কত রক্ত, কত শহীদ হয়েছেন আপনারা কি ভুলে গেছেন? সেই 21শে জুলাইয়ের কথা কি ভুলে গেছেন? 1971 সালে এই মুক্তিযুদ্ধের কথা কি আপনারা ভুলে গেছেন? আবার সেই দিনগুলোকে আপনারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এই যে ডক্টর ইউনূস যে কাজগুলো করছে, সেই কাজগুলো কি সঠিক করছে? আপনারা একটু চিন্তা করুন যে এই মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করছে, যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপগুলো কি সঠিক? একবার আপনার মাথায় ঢোকান যে সত্যি এই কাজগুলো করলে ভবিষ্যতে কি আমাদের আরো সহজ হবে না কঠিন হবে? সেইটা আপনারা কিন্তু ভাবুন একটু। কারণ যে কাজগুলো হচ্ছে, এই ভারত বিদ্বেষী যে কাজগুলো করছেন উনি, সেইটা কিন্তু সঠিক কাজ নয়। কারণ আশপাশের বন্ধুরাই তার কিন্তু সাথী হতে পারবেন। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যেই আমার বক্তব্য, এই বাংলাদেশ ভাই বোনেদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য যে ডক্টর ইউনূস যে পদক্ষেপগুলো করছে, সেই পদক্ষেপগুলো কি সঠিকভাবে করছে? আপনারা ভাবুন। পরে যদি আপনারা ভাবেন, এই সময় পাবেন না, এখন যদি মনে হয় আপনার যে চিন্তা ভাবনাগুলো করছে, যে পদক্ষেপগুলো করে দেশকে আগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, সেই পদক্ষেপে কি কোথাও খামতি আছে, কোথাও ভুল আছে? পরবর্তীকালে দেশ কি উন্নতি হবে না অবনতির মুখে চলে যাবে? সেইটা কিন্তু আপনারা ভাবুন। পরে কিন্তু ভেবে লাভ নেই, এখনই ভেবে যদি মনে হয় এইটা সঠিক পদ্ধতি নয়, তাহলে কিন্তু আপনারা আন্দোলন করুন। কারণ আন্দোলন করলে এখনই করতে হবে। পরবর্তীকালে যখন দেখবেন যে আপনাদের বাংলাদেশের উপর অন্য রাষ্ট্রের অধিকার কায়েম হয়ে গেছে, তখন কিন্তু আন্দোলন করে কোনো লাভ হবে না। যা আন্দোলন করার তা এখনই করতে হবে। ইতিমধ্যেই আমরা কিন্তু বুঝতে পেরেছি এই ডক্টর ইউনূস যে পদক্ষেপগুলো নিচ্ছে তা কিন্তু সঠিক নয়। এর পিছনে কিন্তু অন্য কোনো রাষ্ট্রের হাত আছে। বন্ধুরা, আজকের ভিডিওর যে মেন বিষয়বস্তু সেটা হলো বাংলাদেশ। আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশ যদি ভালো থাকে, আমরাও কিন্তু ভালো থাকব। বাংলাদেশ যদি অশান্তি হয়, সেই দিকে কিন্তু আমাদের চোখ চলে যায় যে মানুষগুলো অশান্তির মধ্যে আছে। যখন শেখ হাসিনা সরকার ছিল, তখন থেকেই কিন্তু দেশ উত্তাল। তারপরে বিরাট আন্দোলনের ফলে শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশ পরিত্যাগ করে। তারপরে অন্তর্বর্তী সরকারের আবেদন আসেন ছাত্রদের মধ্য থেকে, এবং সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের জন্য এই ছাত্রদের থেকে পারমিশন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান দেশ চালাচ্ছিলেন। হঠাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। এই গ্রেপ্তার কোনো সমাজ কিন্তু মেনে নিতে পারছেন না। শুধু হিন্দু সমাজ বলছে না, যে কোনো সমাজ, সারা বিশ্বের মানুষ কিন্তু স্তম্ভিত হয়ে গিয়েছে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করার পরে। আরো তারা আশ্চর্য হয়ে গিয়েছেন
এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দিল না। তার থেকেও বড় আশ্চর্যের ব্যাপার আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতেই দেয়া হলো না, যেটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এটা হতেই পারে না যে একজন যাকে গ্রেপ্তার করেছে তার হয়ে যে লড়বে, সেই আইনজীবীকে দাঁড়াতেই দেয়া হলো না। তাদের ভয় দেখাতে, শুধু ভয় দেখালো তাদের, যাতে কোনো আইনজীবী এই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়াতে না পারে। এইগুলো কি এই মোহাম্মদ ইউনূস জানেন না? মোহাম্মদ ইউনূস এটাও কি জানেন না যে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিগ্রহ পুড়িয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের ধরে ধরে অত্যাচার করা হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতি করা হচ্ছে, ইস্কন গুলোতে ধ্বংস করা হচ্ছে, সেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জগন্নাথ মন্দিরগুলোতে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কি বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছে না? তারাও কি বলতে পারছে না এই যে কাজকর্মগুলো হচ্ছে সেটা সঠিক নয়? অনেকে আবার বলবেন যে এই যে হিন্দুদের মূর্তিগুলো পোড়ানো হচ্ছে, তাদের অত্যাচার করা হচ্ছে, এইগুলো নাকি সঠিক খবর নয়। যেগুলো দেখানো হচ্ছে, এই মূর্তিগুলো যে পুড়িয়ে চারিদিকে যে রাখা হয়েছে আমরা দেখছি ছবিতে, সেইগুলো কি ভুল? সেগুলো কি তৈরি করা ছবি? তারা কি ভুল বলছে? অনেকেই কিন্তু বলছে যে এই খবর নাকি সত্য নয়। কিভাবে আমরা মানবো বলুন তো? আমরা হিন্দু হয়ে দেখছি হিন্দুরা কিন্তু ঠিক নেই বাংলাদেশে, যারা সংখ্যালঘু হিন্দু, মোটেও কিন্তু তারা সুখী নেই, তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে। এইটা কি ইউনূস সরকার দেখতে পাচ্ছে না? তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা হয়ে তার কি চোখে পড়ছে না এই অত্যাচারগুলো? এই অত্যাচারগুলো যদি রুখতে পারেন তবেই তো তিনি শান্তির পুরস্কার পাবেন, তবেই তো এই শান্ত করবে, অশান্তির জন্য নয়। তিনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন 2006 সালে, গ্রামীণ ব্যাংক উন্নয়নের জন্য এবং ঋণের জন্য তিনি এই শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন 2006 সালে। তাহলে এই শান্তির যে নোবেল পুরস্কার পেয়েছেন উনি, শান্তি রাখার জন্যে তো, অশান্তির জন্য নয়। তাই নোবেল পুরস্কার কি রূপে ওনাকে দেয়া হয়েছে? সমাজকে শান্ত করার জন্য তো। কিন্তু আমরা তো দেখছি সমাজ শান্ত নেই, সমাজ তো অশান্ত হয়ে গেছে। যেখানে শান্তি বজায় রাখতে পারছে না, সেখানে কিভাবে উনি নোবেল পুরস্কার পেলেন শান্তির? সেইটা তো আমরা বুঝতে পারলাম না। যাই হোক, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা একটা গর্বের বিষয়। কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার পরে উনি শান্তি ফিরিয়ে আনতে পারছেন না। এক প্রকার মানুষদের উপর অত্যাচার হচ্ছে আর উনি বলছেন আমি, আমার চোখে কিছুই ধরা পড়ছে না। এটা কি করে হতে পারে? যাই হোক বন্ধুরা, এই বাংলাদেশ সম্পর্কে দু চার কথা বললাম, হয়তো অনেক বন্ধুদের আমার কথা হয়তো মনে লেগে যেতে পারে, আহত হতে পারে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, এই যে মোহাম্মদ ইউনূস, উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেই পদক্ষেপগুলো আপনারা খুব ভালো করে চিন্তা করে দেখুন যে পরবর্তীকালে এই যে ইউনূস সরকার যে ডিসিশন গুলো নিচ্ছে, পদক্ষেপগুলো নিচ্ছে, সেটা কি বাংলাদেশের জন্য ভালো হবে না খারাপ হবে? সুদিন আসবে না দুর্দিন আসবে? সেই কথাটা কিন্তু আপনারা ভাবুন, তারপরে কিন্তু আমাকে যা বলার বলতে পারেন। কিন্তু আগে ভাবুন যে পদক্ষেপগুলো
স্টেপ বাই স্টেপ এই ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকারের যে প্রধান উনি নিচ্ছেন, সেটা আদৌ কি সঠিক? আগে আপনারা এইটা বিচার করুন। এক প্রকার মানুষদের যে অত্যাচার করছে, সেইটা তিনি আটকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সেইগুলো আপনারা বলুন, সেইগুলো আপনারা চিন্তা করুন যে সঠিক পদক্ষেপ কি উনি নিচ্ছেন। পাকিস্তানকে আবার আহ্বান করছেন আপনাদের বাংলাদেশে, সেইটা আপনারা চিন্তা করবেন না? চীনকে ডাকছে, সেইটা আপনারা চিন্তা করবেন না? চীন এমন রাষ্ট্র, বিশ্বের সবাই কিন্তু চেনে। ও যদি একবার ঢুকে যায়, ও কিন্তু আপনাদের বাংলাদেশকে হাতের মুঠোয় করে নেবে। সেইটা কি আপনারা একবারের জন্য চিন্তা করছেন না? যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ কাদের হাতে তুলে দিচ্ছে ইউনূস সরকার, সেটা চিন্তা করবেন না? আপনারা কিন্তু চিন্তা করে ভালোভাবে ভাবুন, তারপরে আমাকে যা ইচ্ছা তাই বলবেন। কিন্তু তার আগে আপনারা চিন্তা করুন যে ইউনূস সরকারের সত্যতা নেই, তিনি কোন পথে চলছে, কোন পথে আপনাদের নিয়ে চলেছে, সেইটা কিন্তু আপনারা ভাবুন। আমরা ভারতবাসী, আমরা কিন্তু আপনাদের ভালোটাই চাইবো। আমরা কোনো দিন আপনাদের খারাপ চাইনি আর খারাপ চাইবো না, কারণ আমাদের দেশ অনেক উন্নত। বিশ্বের শিখরে সর্বশ্রেষ্ঠ উপরে কিন্তু আমাদের ভারতবর্ষ। তিনটে মহাশক্তিধর দেশের কাছে কিন্তু আমাদের এই ভারতবর্ষ অনেক উন্নত। এই ভারতবর্ষ, তার কাছেই কিন্তু আপনারা আছেন আমাদের প্রতিবেশী দেশ হিসাবে। আমরা কিন্তু আপনাদের দিক দেখে হিংসা করব না, বরঞ্চ কিছু কিছু বাংলাদেশের মানুষ এই হিংসার করে আমাদের উপর অকথ্যভাবে গালিগালাজ করে। অনেকে বলেছেন, এই বাংলাদেশের মানুষ বলেছেন, আপনারা হয়তো শুনেছেন, বলছে এই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার নাকি বাংলাদেশ কবজা করে নেবে, দখল করে নেবে। ওইদিকে শিলিগুড়ির যে করিডোর আছে, ওই করিডোরটা নাকি ভেঙে কেটে দেবে। তারপরে যে 7 স্টার আছে, সেইগুলো দখল করে নেবে, বলছে আমাদের হাতের মুঠোয় চলে আসবে। কি বলছে এই বাংলাদেশের মানুষ? জানি না। এই সব কথা আদপে আপনারা বলতে যাবেন না, কারণ বাংলাদেশের মতো এই ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষ কিন্তু অনেক উন্নত দেশ, শক্তিধর দেশ, অর্থনৈতিক দিক দিয়েও অনেক উন্নত দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ সম্পর্কে বলার আগে অনেক কিছু ভেবে তারপরে কিন্তু আপনারা বলতে যাবে। আপনারা জানেন না কত শক্তিশালী দেশ এই ভারতবর্ষ। অতএব এই ভারতবর্ষকে নিয়ে কিছু বলতে যাবেন না। আপনারা হিংসায় জ্বলছেন, এটা আমি বুঝতে পারছি, কিন্তু হিংসা না করে পরস্পর ভাবে আমরা সমানভাবে থাকি। আপনাদের যা দরকার আমরা দেবো, আপনাদের থেকে আমরা নেব, এইভাবেই তো চলছিল বাংলাদেশ, ভারতবর্ষ। তাহলে কেন এই হাসিনা সরকারের পরে যে অন্তর্বর্তী সরকার আসলো, মোহাম্মদ ডক্টর ইউনূস, উনি কোন সিদ্ধান্তে অবনীত হয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে বিরোধিতা করছেন, এবং সেই বিরোধিতা বাংলাদেশের মানুষকে উনি বোঝাচ্ছেন যে বিরোধিতা করা হবে এই ভারতবর্ষের সঙ্গে। এই ভারতবর্ষের সঙ্গে বিরোধিতা করে বাংলাদেশ বাঁচতে পারবে? এটা আপনারাই বুঝবেন। বন্ধুরা, তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমার একটাই আবেদন, প্লিজ আমার কথাতে যদি আপনারা ব্যথিত হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। প্লিজ আমি যে কথাগুলো বললাম, অন্তত একবার আপনারা মাথায় চিন্তা করে দেখুন যে ইউনূস সরকার, আপনাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি কি সঠিক পথে
আপনাদের চালিত করে নিয়ে যেতে পারবে তো? সেটাই আমি বলতে চেয়েছি। আপনারা ভাবুন, ভাবার পরে যদি আমাকে মনে হয় যে আমি ভুল, তাহলে আপনারা আমার বিরুদ্ধে কিছু বলতে পারবেন। তো বন্ধুরা, এখানেই আমি শেষ করলাম আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।